ও রিপন, হাফ লেডিস রিপন, বলো রিপন আঙ্গুর শাকে তোমার কাম কি? ক্যারামে তো নীলাজ ঠাকুর কিডনিতে आप लोग मासूम है, मैं आपको उल्लू बनाने आए हैं, मैं आपको उल्लू बना के ही ছাড়েंगे। সুমন পাঠকের ফাঁড়কে রাখ दूंगा। আমার 47টা বই আছে আইটির উপরে, সবগুলোই বেস্ট সেলার বাংলাদেশে এবং ইন্ডিয়ার 3টা প্রভিন্সে। আমি প্রায় 22 বছর বই লিখছি, তার মধ্যে 12-14 বছর বইয়ে আমি কোনো ছবি দিতাম না। তো একসময় আমার পাবলিশারের খুব চাপাচাপিতে বইয়ের পিছন দিকে একটা ছবি দিলাম যে আমি বাপ্পিয়ার সাহেব। তখন অনেকে মনে করলো আছে এই কি এই। আমি অনেক আগে টেলিভিশন খুললেই তার নাটক দেখতাম এবং ভাই বেড়াতের যে নাটকগুলো দেখতাম। এখনকার সময় ভাই বেড়াত থেকে বের হয়ে নতুন নতুন কাজও করছে, ভালো ভালো কাজ, অমির কাজ করছে, বিভিন্ন ডিরেক্টরের কাজ করছে এবং আজকে যে শুটিং স্পটে রয়েছে এটা অন্য একটা কাজ। কেমন আছেন এবং এখনকার সময় আপনার কি কি কাজ, মানে কেমন ব্যস্ততা? ভালো আছি, অনেক ভালো আছি। মাঝে 6 বছরের ব্রেকই ছিল একটা না। এখন কাজ করছি। এখনকার যে ডিরেক্টর আর কি অমি, 4টা কাজ করে ফেললাম ওর সাথে। মান্না ভাইয়ের সাথে কাজ করলাম, সিরিয়াল করলাম, সিঙ্গেল করলাম অনেকগুলা। মোশাররফ ভাইয়ের সাথে তো অ্যাক্টিং ঈদেও একটা করলাম, আজকেটাও করছি মোশাররফ ভাইয়ের সাথে। এছাড়া অনেক ডিরেক্টর যেমন শহীদুল নবী, এদের সাথে কাজ আগে ছিল না, এখন করলাম। রাফাত মজুমদার রিঙ্কুর সাথে কাজ করলাম, মোহন আহমেদের সাথে কাজ করলাম। ঈদের পরে বেশ ব্যস্ত আছি। এইটা একটা ভালো লাগার বিষয় যে ঈদের পরে সাধারণত একটু কাজ কম থাকে। 2 ঈদে প্রচুর কাজ হয়। এই কাজ হওয়ার পরে ফিরোজ কবির ডলারের একটা সিরিয়াল করলাম সুগার ড্যাডি নামে, নাম ভূমিকায় অভিনয় করলাম। তো ভালো আছি, ভালো কাজ হচ্ছে, ভালো লাগছে। আপনি কয়েকটা প্রজন্মের ডিরেক্টরকে দেখেছেন, কাজ করেছেন, ওই সময়কে যদি পার্থক্য করেন এই সময়ের কাজগুলো কেমন হচ্ছে? আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলিনি এই প্রসঙ্গে। গত পরশু দিন আমি ফিরোজ কবির ডলারের একটা সিঙ্গেল নাটক করছিলাম, বিষ ফুললাম। ওখানে আমার একটা নেগেটিভ রোল, মাছের আড়তদার আর কি। তো এমনি একটা কলোনির মধ্যে হচ্ছিল কাজটা। তো একটু ফাঁকে আর কি অবসরে আমি দাঁড়ায় আছি। তো পাশ দিয়ে যাওয়ার সময় 2জন মানুষ বলল, ভাই ক্যারামের মতো নাটক আর হবে না। তো যদিও আমার ফিমেল 3-র কাবিলাদের কান ধরে উঠবস করানোর এই দৃশ্যটার কথা মানুষ বলে, কিডনির কথা, ফাঁড়কে রাখ দেঙ্গে কথা ডায়লগ হিসেবে বলে, কিন্তু তার থেকেও বেশি এখনও ক্যারামের কথাই বলে। এই মোশাররফের সাথেই তো আমার ক্যারাম করা। তো হ্যাঁ, কয়েকটা প্রজন্মের ডিরেক্টর দেখছি নতুন করে ফিরে এসে, নতুন যে ডিরেক্টর যাদের সাথে আমি কাজ করিনি, যারা অনেক জুনিয়র। এক্ষেত্রে আমার একটা প্রত্যাশা ছিল যে নতুন কিছু প্যাটার্ন পাবো আমি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে সেই দাদা যেটা করলো তার ছেলে, বাবাও সেটা করছে, নাতিও সেই প্যাটার্নই করে যাচ্ছে। কিন্তু এটা আসলে প্যাটার্ন না। একটা স্ক্রিপ্টিং হবে, তার স্টোরি বোর্ড হবে। স্টোরি বোর্ড আমি গেলাম না, তাছাড়াও তো পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশনের অনেক কাজ থাকে, বাইরে থাকে। তো এরকম কিছু ক্ষেত্রে আমি এরকম মানে একটু খারাপ লাগা বা আরও এক্সপেকটেশনটা আরও বেশি ছিল, খারাপ লাগা ঠিক বলবো না। আবার একেবারে নতুন প্যাটার্ন যে নাই তা তো না, আছে। মানে তখন যেমন ভালো কাজ ছিল, খারাপ কাজ ছিল, তখনকার ব্যাপারটা যা, এখনকার ব্যাপারটাও তাই। তখনও যেমন নতুনত্ব ছিল, তখন মোস্তফা সরোয়ার ফারুকী হঠাৎ করে নতুনত্ব নিয়ে আসলেন, অমিতাভ রেজা নিয়ে আসলেন, ওদের সাথে কাজ করলাম। এখনও অমিকে দেখছি নতুনত্ব নিয়ে আসছে, বান্নাকে দেখছি নতুনত্ব নিয়ে আসছে, রুবেল আনুশ তার জায়গায় ইয়ে আছে, আমার কাজ করা যাদের মধ্যে। ফিরোজ কবির ডলার নতুন চেষ্টা করছে। তো ওই প্যাটার্ন হয়তো রয়ে গেছে কিছুটা জায়গায়, কেউ ফলো করছে, কিন্তু নতুন প্যাটার্নও আছে। যে আগেকার সময় ভাই ব্রাদার সিন্ডিকেট, যেটা এখনকার সময় একটা সিন্ডিকেট চলছে, এই সিন্ডিকেট দুটোকে আলাদা আপনি পার্থক্য করবেন কীভাবে? আচ্ছা, ভাই ব্রাদার সিন্ডিকেট, এই ক্ষেত্রে আমার এই যে দীর্ঘ 6 বছরের ব্রেক, এখানে একটা গল্প আছে। সেটা আমি জানতামও না, আমি নাকি ভাই ব্রাদার ছাড়া কাজ করি না। অথচ আমার দীর্ঘ ধারাবাহিক গোলাম সৌরভ দদুলের, আমার বিপরীতে তিশা, নুসরত ইমরোজ তিশা আর কি, বা মানিক মানবিকের কাজ, বা সৌম্য নজরুলের কাজ, এদের কাজ তো আমি করছি। তো একটা পর্যায়ে আমি শুনলাম আমি ভাই ব্রাদার ছাড়া কাজ করি না, আমি এখন কাজ করি না, এই ধরনের কথাবার্তা ইয়ে করতাম। এখন সিন্ডিকেট আসলে হয় কি যে বাজেট, টাকা লগ্নির ব্যাপার যেখানে আছে, টাকা উঠিয়ে আনার ব্যাপার আছে, বাণিজ্যের যে ব্যাপার আছে,
সেক্ষেত্রে আমি জানি না বোধহয় সবসময় সিন্ডিকেট ব্যাপারটা চলে আসে। এখন আইডেন্টিফাই করব কি করে এটা আমি বলতে পারবো না। এটা কাজ করতে করতে হয়তো কিছুটা আইডেন্টিফিকেশন এসে যাবে। তবে আমি নিজে কোনো সিন্ডিকেটে বা বলায় বন্দি থাকতে রাজি না, আমি চাই না আর কি। ক্যারাম থেকে শুরু করে আপনার এই পর্যন্ত কিডনি বলেন বা অন্যান্য কাজগুলো বলেন, অনেক জনপ্রিয় সংলাপগুলো রয়েছে যেগুলো মানুষের মুখে মুখে ছড়িয়েছে। এর মধ্যে কিডনিরও অনেক সংলাপ রয়েছে যেগুলো ছড়িয়েছে। আপনার কাছ থেকে একটু আচ্ছা আমি বলি, আমার হচ্ছে ক্যারামের আগেও আরেকটা নাটক করা ছিল, সেটা ছিল বালক বালিকা। বালক বালিকা ভাই মাহফুজের সাথে আমার একটা সিন ছিল। আমি ওকে দেখলে বলি, ও রিপন, হাফ লেডিস রিপন, বলো রিপন আঙ্গুর সঙ্গে তোমার কাম কি, এই ধরনের এটাই ছিল। পরবর্তীতে আবার আমি যখন রিপন অন্য একটা কথা বল তখন আমি যাই। আর ক্যারামে তো নীলাজ ঠাকুর অসংখ্য জনপ্রিয়। কিডনিতে आप लोग मासूम है, मैं आपको उल्लू बनाने आए हैं, मैं आपको उल्लू बना के ही ছাড়েंगे। বা সুমন পাঠকের এক সময় বলি ফাঁড়কে রাখ দুঙ্গা। তো এরকম আছে আর কি, আরও অসংখ্য আছে। অভিনয়ের বাইরে আপনি নিজে একটা পেশা হিসেবে আরেকটা আপনি কাজ করছেন, যেটা অনেকেই জানে অনেকে জানে না, সেটাকে এখানে বলা যাবে কিনা? হ্যাঁ, ওটা জানে না। অভিনয় দিয়ে আমি বাংলাদেশ, ভারত বা কিছু কান্ট্রিতে হয়তো পরিচিতি আছে আমার, কিন্তু আমার অন্য প্রফেশন যেটা সেটা হচ্ছে আইটিতে, এবং আমার 47টা বই আছে আইটির উপরে, এবং এই বইটা সবগুলোই বেস্ট সেলার বাংলাদেশে এবং ইন্ডিয়ার 3টা প্রভিন্সে, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড আমার কাছে আসে। এটা আসলে অনেকে জানে না, কারণ আমি প্রায় 22 বছর বই লিখছি, তার মধ্যে 12-14 বছর বইয়ে আমি কোনো ছবি দিতাম না। তো একসময় আমার পাবলিশারের খুব চাপাচাপিতে বইয়ের পিছন দিকে একটা ছবি দিলাম যে আমি বাপ্পিয়ার সাহেব। তখন অনেকে মনে করলো আছে এই বা অনেকে কনফিউশন, না বলার কিছু নাই আসলে। না, আমি এই বিষয়গুলোকে দর্শককে জানালাম, কারণ আমি জানি অনেক বিষয়গুলো জানানো উচিত, যে অনেক মানুষ চলে যায় আমাদের কাছ থেকে, কিন্তু অনেক বিষয়গুলো না আনি না। হ্যাঁ, এখন ডিজিটাল মাধ্যমে আনা উচিত। দর্শকের উদ্দেশ্যে বা একজন বাপ্পিয়ার সাহেবের দর্শক হিসেবে আপনি একটু ভক্তদেরকে মেসেজ দেন। ভক্তদেরকে মেসেজ দেব যে আপনারা নতুন যে কিছু প্ল্যাটফর্ম আসছে, অনলাইন ওটিটি আসছে, ইউটিউব আছে, তো অনেককেই বলতে শুনি আর কি দর্শকদেরকে যে না ইউটিউবের কারণে মান পড়ে যাচ্ছে। তো আমি বলবো যে আপনারা ধৈর্য ধরেন, ইউটিউবের কারণে মান পড়ে যাচ্ছে, হয়তো কিছু প্রোডাকশনে যাচ্ছে, কিছু আমরা ভালো প্রোডাকশনও পাচ্ছি। একটা সন্তান জন্ম হওয়ার সময় যদি তাকে মেরে ফেলা হয় তাহলে তার সম্ভাবনা কিছু থাকলো না, কিন্তু 10টা সন্তান যদি জন্ম দেওয়া যায় তাহলে একটা বা দুটো ভালো সন্তান তো আশা করা যেতে পারে। তো দর্শকদের বলবো যে আমাদের প্রতি বিশ্বাস রাখেন, ইউটিউবে নাটক দেখেন, বাংলাদেশের নাটক দেখেন, বাংলাদেশের সিনেমা দেখেন, আমাদের প্রতি ফেইথ রাখেন, আমরা বিশ্বকে হাতের মুঠোয় আনতে পারি।